নগদ ডাক বিভাগের ব্যানারে লঞ্চ হওয়া প্রতিষ্ঠানটি প্রায় ৩০% মার্কেট শেয়ার নিয়ে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ এমএফএস। ২০১৯ সালের ২৬শে মার্চ যাত্রা শুরুর সময় দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একচ্ছত্র অধিপতি ছিল বিকাশ, যে আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নগদ গত ৫ বছরের অপারেশনে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে। বর্তমানে এই এমএফএসের গ্রাহক সংখ্যা প্রায় ৯.৫ কোটি এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকার। লেনদেনের পাশাপাশি বিভিন্ন বিল পেমেন্ট, কেনাকাটার পেমেন্ট করা ও রেমিটেন্সও রিসিভ করা যাচ্ছে। ২০২৪ সালের জুন মাসে নগদ বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হওয়ার লাইসেন্স পেলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নগদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে, যার প্রেক্ষিতে নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সাসপেন্ড করা হয় এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে গ্রাহকদের মধ্যে নগদের অস্তিত্ব সংকট নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নগদ কি পারবে অস্তিত্ব সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে? (২০১৬ সালে মোবাইলে আর্থিক সেবা দিতে প্রতিষ্ঠা পায় থার্ড ওয়েভ টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান। এমএফএসের সাফল্যে ডাক বিভাগে সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ১০,০০০ পোস্ট অফিস ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ডিজিটাল মানি অর্ডার সার্ভিসকে আরও জনমুখী করার আইডিয়া নিয়ে ২০১৭ সালে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কাজ নেয় থার্ড ওয়েভ টেকনোলজিস। সেখান থেকে ২০১৯ সালের ২৬শে মার্চ নগদ নামে নতুন একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যার উদ্বোধন করেন স্বয়ং শেখ হাসিনা। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটি নিজেদেরকে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে প্রচার করে আসছিল। যাত্রা শুরুর প্রথম বছরে ৭৮ লাখ গ্রাহক নিয়ে বছর শেষ করেছিল বাংলাদেশ ডাক বিভাগের এই ডিজিটাল লেনদেন করার প্রতিষ্ঠানটি, এবং পরের বছর শেষে নগদের গ্রাহক সংখ্যা দাঁড়ায় ২,৩৬ লাখে। গণমাধ্যমকে দেওয়া প্রতিষ্ঠানটির দেওয়া সর্বশেষ তথ্যসূত্রে প্রায় ৯.৫ কোটি গ্রাহক নিয়ে দৈনিক ১৮০০ কোটিরও বেশি লেনদেন হ্যান্ডেল করা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নগদ। যদিও এত অল্প সময়ে এই বিপুল পরিমাণ কাস্টমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে কখনোই তেমন স্ট্রং প্রমাণ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটির দাবি, ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে ইউজারদের আস্থা এবং কম্পিটিটিভ চার্জের কারণে প্রতিষ্ঠানটি এত দ্রুত গ্রাহক জনপ্রিয়তা পেয়েছে। ইউজারদের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানটির লোগোতে ডাক বিভাগের রানারের সিম্বল ব্যবহার করা, গণমাধ্যমে এবং প্রতিষ্ঠানটির প্রমোশনাল অ্যাক্টিভিটিতে ডাক বিভাগের ৫১% মালিকানা রয়েছে, এ ধরনের তথ্যকেই সবসময় হাইলাইট করেছে। তবে প্রতিষ্ঠাকালের অল্প সময় পর থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়া, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মাধ্যমে অস্থায়ী লাইসেন্স দিয়ে অপারেট করে যাওয়া, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা নিয়ে প্রশ্নবিদ্ধ, ব্যাংকে জমা থাকা গ্রাহকদের ডিপোজিটের অর্থের বিনিময়ে লোন নেওয়া সহ বিভিন্ন কন্ট্রোভার্সি ছিল। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক স্থাপনের লাইসেন্স পাওয়া নগদ ডিজিটাল ব্যাংকের শেয়ার হোল্ডারদের প্রকৃত আইডেন্টিটি নিয়ে প্রশ্নবিদ্ধ হলে লাইসেন্সটি সাসপেন্ড করা হয় এবং প্রতিষ্ঠানটিতে সরকার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেয়। নগদ যাত্রা শুরু করে মূলত ডাক বিভাগের ২০১০ সালে সংশোধিত আইনের আওতায়। প্রতিষ্ঠানটির দাবি ছিল নগদের ৫১% মালিক ডাক বিভাগ এবং ৪৯% মালিক থার্ড ওয়েভ টেকনোলজিস। প্রথম দিকে শুধুমাত্র মানি ট্রান্সফার দিয়ে কার্যক্রম শুরু করলেও নগদ পরবর্তীতে পেমেন্ট সেবাও দিতে শুরু করে। তবে এটি নিয়ে আপত্তি তুলেছিল বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যসূত্রে ডাক বিভাগ অর্থ লেনদেন করতে পারলেও কোনোভাবেই পেমেন্টের দায়িত্ব পালন করতে পারে না। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নগদের কার্যক্রম চালাতে হলে ডাক বিভাগের একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে হবে। এই কোম্পানির ৫১% শেয়ার থাকতে হবে ডাক বিভাগের হাতে। কিন্তু ডাক আইন অনুযায়ী ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সুযোগও নেই। তাই এ নিয়ে একটি আইনি জটিলতা চলতে থাকে, যার কারণে নগদের উপর ডাক বিভাগের পূর্ণ কর্তৃত্ব কখনোই স্থাপিত হয়নি। ডাক বিভাগের পক্ষ থেকে নগদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে লাইসেন্স আবেদন করা হলে ২০২০ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে ৬ মাসের জন্য নগদের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়। তবে চিঠিতে ৭টি শর্তও জুড়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সের শর্ত পূরণ করতে পারেনি ডাক বিভাগ। পরবর্তীতে বিভাগটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৬ মাস সময় দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু কোম্পানিটি প্রতিষ্ঠার প্রায় ২ বছর ধরে কার্যক্রম চালালেও তাদের আইনি সত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। এমনকি ডাক বিভাগের ৫১% শেয়ারের ব্যাপারেও তারা কোনো স্পষ্ট তথ্য দিতে পারছিল না। নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ মিশুকের দাবি ছিল নগদের কার্যক্রম শুরু থেকেই ডাক বিভাগের নিয়ন্ত্রণাধীন ছিল এবং ২০২১ সালে ডাক বিভাগ নগদের ৫১% মালিকানা নিয়ে নেয়। সে বছরই ডাক বিভাগের পক্ষ থেকেও জানানো হয় নগদ মূলত ডাক বিভাগের ৫১% এবং থার্ড ওয়েভ টেকনোলজিসের ৪৯% রেভিনিউ শেয়ারিংয়ের চুক্তিতে প্রতিষ্ঠা পেয়েছে এবং থার্ড ওয়েভ টেকনোলজিস শুধু প্রযুক্তিগত সহযোগিতা করছে। এদিকে ডাক বিভাগের পক্ষ থেকে সে বছরেরই অক্টোবরে বলা হয় মালিকানা নিলেও নগদের নেওয়া কোনো ঋণের দায়ভার নেবে না তারা।
অন্যদিকে নগদ প্রথমে থার্ড ওয়েভ টেকনোলজিস নামে কোম্পানিটি দ্বারা পরিচালিত হলেও পরে কোম্পানিটি নগদ লিমিটেড নামে রিব্র্যান্ড করে। যদিও কোম্পানিটির এই রিব্র্যান্ডিংয়ের বিষয়টি সম্পর্কে জানা ছিল না ডাক বিভাগে। ইনফ্যাক্ট থার্ড ওয়েভ টেকনোলজিসের নগদ লিমিটেডের রূপান্তরের বিষয়টি মন্ত্রণালয়ের অগোচরেই হয়েছে বলে জানান তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ আফজাল হোসেন, যা আসলে নগদের মালিকানা নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করে। নগদের মালিকানা নিয়ে এ ধরনের আইনি জটিলতার মধ্য দিয়েই বছরের পর বছর ইন্টারিম লাইসেন্স দিয়ে অপারেট করে আসছিল প্রতিষ্ঠানটি। 2019 সালে নগদ যাত্রা শুরুর পর 2020 সালে বিবিসি বাংলায় রবি ও এয়ারটেল গ্রাহকদের অনেককেই অটোমেটিক নগদের গ্রাহক বানিয়ে ফেলার একটি খবর প্রকাশিত হয়। সে সময় গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন রবি ও নগদের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী রবি ও এয়ারটেলের গ্রাহকদের যাতে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে এজেন্টের কাছে না যেতে হয়, সেজন্য এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছিল। গ্রাহকের তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে নগদ 2021 সালে আরেকটি বিতর্কের সম্মুখীন হয়। সে বছর সেপ্টেম্বরে হাজারখানেক নগদ অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স নিয়ে শুরুতেই সমস্যা চলতে থাকায় তখন গ্রাহকদের মধ্যে স্ক্যামের সংখ্যা ঘুরপাক খেতে থাকে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা শুরু করেন নগদ হয়তো গ্রাহকদের অর্থ নিয়ে পালানোর চেষ্টা করছিল। যদিও পরবর্তীতে নগদের পক্ষ থেকে বলা হয় কিছু বিতর্কিত ই-কমার্স সাইটের সন্দেহজনক লেনদেনের কারণে গ্রাহকদের স্বার্থে তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে অ্যাকাউন্ট ডিটেলস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সমর্পণ করা হয়েছিল। এরপর যাচাই বাছাই করে ধীরে ধীরে অ্যাকাউন্ট সচল করা হয়। সে বছর 13 সেপ্টেম্বর 7 শতাধিক অ্যাকাউন্ট সচল করা হয় এবং প্রায় 2 দিন পর 10,000-এর বেশি অ্যাকাউন্ট সচল করা হয়। এদিকে 2022 সালে বাংলাদেশ ব্যাংকের সাথে আবারও ঝামেলায় জড়ায় নগদ। মূলত থার্ড ওয়েভ টেকনোলজি এক্সিম ব্যাংক থেকে 500 কোটি টাকার একটি লোন নেয়, যেখানে কোলাটেরাল হিসেবে ব্যবহার করা হয় নগদের কাস্টমারদের অ্যাকাউন্টে থাকা টাকা। বাংলাদেশ ব্যাংকের এমএফএস রুল অনুযায়ী কাস্টমারদের টাকাকে কোলাটেরাল হিসেবে ব্যবহার করা যায় না। থার্ড ওয়েভ টেকনোলজিস ঋণ নেওয়ার পর আর সেটি পরিশোধ না করলে এক্সিম ব্যাংকের 317 কোটি টাকা বকেয়া ঋণ নগদের গ্রাহকদের টাকা থেকে সমন্বয় করা হয়। গ্রাহকদের টাকায় এভাবে থার্ড ওয়েভ টেকনোলজিসের ঋণ সমন্বয়ের কারণে নগদের অ্যাকাউন্টে থাকা গ্রাহকের জমানো টাকায় ঘাটতি তৈরি হয়, কিন্তু গ্রাহকদের পার্সোনাল অ্যাকাউন্টে ঠিকই অর্থের পরিমাণ অপরিবর্তিত থাকে। এর মাধ্যমে গ্রাহকদের জমানো অর্থের চেয়ে ভার্চুয়ালি অনেক বেশি ই মানি তৈরি হয়। অথচ এমএফএস-এর শর্ত অনুযায়ী ই মানির পরিমাণ অবশ্যই লেনদেনকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে থাকা টাকার সমপরিমাণ হতে হয়। এর মাধ্যমে নগদ কার্যত ডিজিটাল টাকা ছাপানোর মতো গুরুতর অপরাধ করেছে, যা কিনা জাল টাকা ছাপানোর সমান অপরাধ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার এমন ভায়োলেশনের পর নগদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে বিতর্ক তৈরি হলে নগদের পক্ষ থেকে দাবি করা হয় ঋণ সমন্বয় করার কারণে গ্রাহকদের টাকার যে ঘাটতি তৈরি হয়েছিল সেটি পরে পূরণ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির ই মানির সাথে রিয়েল মানির কোনো অসামঞ্জস্যতা নেই। যদিও বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুরের সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী নগদ গ্রাহকের জমা অর্থের বিপরীতে অতিরিক্ত ই মানি ক্রিয়েট করেছিল। সাধারণ যারা ক্লায়েন্ট তাদের টাকাও এখানে জমা আছে কিন্তু, এবং সেটাকে রক্ষা করা একটা এবং তারা মানি ক্রিয়েট করছিল এবং এখানে নেগেটিভ ব্যালেন্স ছিল, অর্থাৎ দে ক্রিয়েটিং মোর মানি দেন দে হ্যাড ডিপোজিটস ফর, তো যেটা হওয়ার কথা না। এমএফএস হিসেবে যাত্রা শুরুর প্রায় 3 বছরের মাথায় নগদ ফাইন্যান্স পিএলসি নামে একটি এনবিএফআই প্রতিষ্ঠান চালুর প্রাথমিক অনুমোদন নেয় নগদ। 2022 সালের 12 জুলাই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার এই অনুমোদন দেন। বাংলাদেশ ব্যাংকের এমএফএস বিধিমালা অনুযায়ী এমএফএস সেবা দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানার সিংহভাগ সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের হাতে থাকতে হবে। মূলত এ কারণেই নগদ ফাইন্যান্স নামে নতুন আর্থিক প্রতিষ্ঠান খোলা হয় নগদকে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় আনতে। তবে নগদ ফাইন্যান্সের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর আলোচনায় ওঠে এটি কি এমএফএস প্রতিষ্ঠান নগদের মালিকানাধীন প্রতিষ্ঠান নাকি এমএফএসটি এই প্রতিষ্ঠানের মালিকানাধীন। কিন্তু নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ সে সময় দাবি করেন নগদ ফাইন্যান্সের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে জাতীয় দৈনিকগুলোর মাধ্যমে জানা যায় প্রতিষ্ঠানটির মালিক মূলত সামিট গ্রুপ এবং নগদ ফাইন্যান্স নামে এনবিএফ-এর আবেদন করেছেন মূলত সামিট গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ ফরিদ খান। এরপর এক প্রকার হুট করে নগদের লোগো থেকে সরিয়ে দেওয়া হয় ডাক বিভাগের রানারের আইকন। 2024 সালে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে নগদের এমডি তানভীর মাসুক জানান নগদ মূলত ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করেছে এবং কোম্পানিটিতে ডাক বিভাগের মালিকানা কখনোই ছিল না। ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহারের জন্যই মূলত 51% রেভিনিউ শেয়ার করছিল নগদ। এদিকে নগদ ফাইন্যান্সের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর দেয়া কিছু শর্তের মধ্যে একটি ছিল নগদ ফাইন্যান্সকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশ থেকে 90% বেশি বিনিয়োগ আনতে হবে। 2021-22 অর্থ বছরের এক স্টেটমেন্ট অনুসারে প্রতিষ্ঠানটির মোট লোনের পরিমাণ ছিল 617.25 কোটি টাকা। 2023 সালের তথ্য অনুসারে প্রতিষ্ঠার পর থেকে নগদ তাদের বিজনেসের টোটাল 625 কোটি টাকা লসের শিকার হয়, যেটি পুষিয়ে নেওয়ার জন্য বিসেকের অ্যাপ্রুভাল নিয়ে 510 কোটি টাকার বন্ড ইস্যু করে কোম্পানিটি।
বন্ড অ্যামাউন্ট থেকে 400 কোটি টাকা দিয়ে তারা লোন পে অফ করবে এবং বাকি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার হবে। এরই মাঝে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত পলিসি ইস্যু করলে নগদ তাদের এনবিএফআই লাইসেন্স সারেন্ডার করে দেয়। নগদ তাদের লঞ্চের শুরুতেই একটি ডিজিটাল ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল, কিন্তু তখন এই সংক্রান্ত কোনো নীতিমালা না থাকায় সেটি হয়ে ওঠেনি। তাই বাংলাদেশ ব্যাংক নতুন পলিসি ইস্যু করলে নগদ সুযোগটি লুফে নেয়। বিগত বছরগুলোতে নগদের কোনো প্রপার এমএফএস লাইসেন্স না থাকা সত্ত্বেও অপারেট করতে পারা, দফায় দফায় বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। আর এই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদায়ী সরকারের সময় নথিপত্র ঘাটতি থাকার পরেও 2024 সালের জুন মাসে লাইসেন্স পেয়ে যায় নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। কিন্তু সরকার পতনের পর নগদের সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। এর অংশ হিসেবে নগদ ডিজিটাল ব্যাংকের ওনারশিপের তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংক। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি 94% শেয়ারের মালিক যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর ভিত্তিক 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানের বর্তমান মালিকানা ও তাদের নাগরিকত্ব, কোম্পানিগুলোর গঠনকালীন মালিকানা কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামো সহ বিভিন্ন তথ্য যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 18 আগস্ট পররাষ্ট্র সচিবকে লেখা চিঠিতে বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের বিদেশি 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানের নিবন্ধন, ঠিকানা ও অবস্থান, ব্যবসায়িক কার্যক্রম, গত 3 বছরের কর পরবর্তী নিট মুনাফা ও নিট সম্পদ এবং হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কেও তথ্য চাওয়া হয়। এই তথ্যগুলোর অসঙ্গতির ভিত্তিতে গত 22 আগস্ট নগদের ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স বাতিল করা হয়। নগদ ডিজিটাল ব্যাংকের শেয়ার হোল্ডারদের তথ্য যাচাই করে পাওয়া যায় 5 শেয়ার হোল্ডারের মধ্যে 3টিরই বয়স মাত্র 2 বছর। অন্য একটি প্রতিষ্ঠান রেজিস্টার করা হয়েছে 2023 সালের নভেম্বরে, অর্থাৎ 1 বছরও হয়নি। সেই 3টি প্রতিষ্ঠানের মধ্যে ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স এলএলসি এবং জেন ফিনটেক এলএলসি আবার সেম এজেন্ট একই দিনে রেজিস্টার করেছে একই ঠিকানা ব্যবহার করে। আরেকটি কোম্পানি 2011 সালে টেলিকম এশিয়া পিটিই লিমিটেড নামে সিঙ্গাপুরে রেজিস্টার করা হলেও 2019 সালে ফিনক্লুশন ভেঞ্চার্স পিটিই লিমিটেড নামে পরিবর্তন করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সূত্রে এর সিইও তানভীর মিশুক এবং ফিনক্লুশনের লোগোটাও নগদের প্রথম লোগোর সাথে মিলে যায়। এদিকে প্রতিষ্ঠানটির সিইও তানভীর আহমেদ মিশুক হলেও নগদ ডিজিটাল ব্যাংকের বোর্ডে প্রতিষ্ঠানটির রিপ্রেজেন্টেটিভ নগদের সিনিয়র ম্যানেজার নকিব চৌধুরী। নগদ ডিজিটাল ব্যাংকের 11% ওনার ফিনক্লুশন, 49.8% ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স এলএলসি এবং 24.9% ওনার ব্লু হেভেন ভেঞ্চার্স লিমিটেড। তানভীর আহমেদ মিশুক আবার নগদ ডিজিটাল ব্যাংকে ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্সকে রিপ্রেজেন্ট করছেন। অন্যদিকে 24.9% ওনার ব্লু হেভেন ভেঞ্চার্স লিমিটেডকে রিপ্রেজেন্ট করছেন সামিট গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ ফরিদ খান, যিনি সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা আজিজ খানের ছোট ভাই। এদিকে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে ব্যাংক স্থাপনের ক্ষেত্রে কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা পরিবারের সদস্যরা 10% বেশি মালিকানা হোল্ড করতে পারবে না। কিন্তু নগদ ডিজিটাল ব্যাংক স্থাপনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নিজেদের নীতিমালা ভঙ্গ করেই নগদ ডিজিটাল ব্যাংকে ফিনক্লুশন ভেঞ্চার্স, ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স এবং ব্লু হেভেন ভেঞ্চার্সকে 10% বেশি শেয়ার হোল্ডিংয়ের অনুমতি দেয়। নগদ প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত এর মালিকানা সংকট নিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তানভীর মিশুকের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের মন্তব্য দেয়া ইন্ডিকেট করে শুরু থেকেই নগদ পরিচালিত হয়ে আসছিল রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। সরকারি ভাতা, বৃত্তি, অনুদান বিতরণের মতো গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানকে যেটির মালিকানার কোনো ঠিক ছিল না। আইনগত ভিত্তি না থাকা সত্ত্বেও বড় হতে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নগদ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে থাকবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। আমরা কিন্তু নগদকে ধ্বংস করতে চাই না। আমরা চাই নগদ আরো শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক। নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান হোক। হ্যাঁ, বাংলাদেশের আমরা যেটা বলি ইউনিকর্ন প্রতিষ্ঠান কিন্তু একটাই, সেটা বিকাশ, আর কেউ নেই ওই ক্যাটাগরিতে। তো সেই ক্যাটাগরিতে আমরা এটাকে নিতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কম্পিটিশন বাড়াতে হবে এই ক্ষেত্রে, এবং যোগ্য কম্পিটিশন, নট আনফেয়ার কম্পিটিশন। নগদকে কিছু না, অনেক ফেভারেবল টার্মস দেওয়া হয়েছিল, যেমন সরকারের সব ট্রান্সফার গভর্নমেন্ট নগদের থ্রুতে দিত। এটা কিন্তু একটা মার্কেট বেস সিদ্ধান্ত না, এটা শুধু পক্ষপাতিত্ব ভিত্তিক সিদ্ধান্ত ছিল। আমরা চাই যে এটা এই ধরনের পক্ষপাতিত্ব, যে ধরনের ইন্টারভেনশন হয়েছিল সেগুলো যেন না হয়, কোনো পার্টিকুলার গ্রুপকে যেন ফেভার করা না হয়, সবাইকেই সমানভাবে
যেটাকে আমরা বলি ইভেন প্লেইং ফিল্ড, সমান্তরাল মাঠেই খেলা হবে, তারা খেলবে, সেটা একটা প্রচেষ্টা থাকবে আমাদের। কিন্তু নগদ কি পারবে পূর্ববর্তী সরকার দেওয়া অনৈতিক সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা ছাড়া আবার আগের অবস্থায় ফিরে